সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল আলোচনা করছিলাম। রাজনৈতিক অঞ্চলের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগের আজকে আমার সর্বশেষ পর্ব রাজনৈতিক অঞ্চলে। আজকে আমি স্বশাসিত কমনওয়েলথ উপনিবেশ ও নামীয় অঞ্চল সম্পর্কে আলোচনা করব। পলিটিক্যাল রিজিয়ন, প্রেজেন্টেশন 18, 18তম ক্লাস। এটা আমার নাম সহ ছবি। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনায় আসবো যে 5 নম্বর যে শ্রেণীটা ছিল স্বশাসিত কমনওয়েলথ। আমরা সবাই জানি স্বশাসিত, সবাই অধিকাংশ বা বিশ্বের অধিকাংশ দেশগুলোই স্বশাসিত। কমনওয়েলথ একটা সংস্থার অন্তর্ভুক্ত। আয়তনে বড় ও জনবহুল উপনিবেশগুলো ইদানিংকালে স্বায়ত্ত শাসন লাভ করেছে। যে সমস্ত উপনিবেশগুলো ছিল আগে অন্যের শাসনাধীন, সে সমস্ত দেশগুলো এখন অধিকাংশই স্বায়ত্ত শাসন লাভ করেছে। এগুলোর মধ্যে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড দ্বীপ, এই যে ডেনমার্ক, ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন যে গ্রিনল্যান্ড ছিল সেটা এখন স্বশাসিত একটি দেশ অঞ্চল। এছাড়াও ফ্রান্সের বৈদেশিক প্রশাসনিক অঞ্চল সমূহ এবং মার্কিন কমনওয়েলথ এলাকা সমূহ বর্তমানে স্বশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। তো যাই হোক, এবার আমরা কমনওয়েলথ সম্পর্কে একটু আলোচনায় আসি। কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথ সংস্থার সদস্য সংখ্যা হলো দক্ষিণ এশিয়ার 3টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সর্বমোট 56টি দেশ। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। সংস্থাটির সর্বশেষ সদস্য হচ্ছে টোগো। ব্রিটেনই মূলত এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কমনওয়েলথ অফ নেশনস গঠিত হয়। এটা আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমরা স্বশাসিত এবং কমনওয়েলথভুক্ত কমনওয়েলথ যে সংস্থা সে সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসো আমরা উপনিবেশ বলতে কি বুঝে, উপনিবেশ কি। পরাধীন অঞ্চলের মধ্যে উপনিবেশ ও নির্ভরশীল এলাকা সমূহের উপর উপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক নিয়ন্ত্রণের মন্ত্র সর্বাধিক হয়ে থাকে। কোন ক্ষমতার অধীনে সাধারণত উপনিবেশগুলো থাকে। আর এই উপনিবেশগুলোর উপরে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক নিয়ন্ত্রণের মাত্রা সবচেয়ে বেশি হয়ে থাকে। ইউরোপের অনেক রাষ্ট্রেরই এক সময় বিশ্বব্যাপী উপনিবেশ ছিল। ইউরোপের অনেক রাষ্ট্রেরই বিশ্বব্যাপী তাদের উপনিবেশ ছিল, তারা দখল করে তারা শাসন করত। যেমন প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা এখানে দেখি 1947 পূর্ববর্তী ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশদের উপনিবেশ। তাহলে আমরা দেখছি কি যে এই যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশটা 1947 সালের আগে
ব্রিটিশ শাসনাধীন ছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনাধীনে এই এলাকাটা ছিল একটা উপনিবেশ। তাহলে ভারতীয় উপমহাদেশটা ছিল তখন একটা উপনিবেশ, ইংরেজদের অধীনে, ব্রিটিশদের অধীনে। তাহলে উপনিবেশ বলতে কি বোঝায় সেটাও আমরা বুঝলাম। এবার নামী অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামী অঞ্চল বলতে আমরা কি বুঝি? এখানে অনেকবার দেখেছি যে প্রশ্নটা এইভাবে দেওয়া হয়, শেষের যে লাইনটা আছে, নামী অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। নামী অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। তার মানে এই যে নামী অঞ্চল আছে, এর ব্যাখ্যাটা করলেই নামী অঞ্চলের বা এই প্রশ্নের উত্তরটা হয়ে যায়। যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিচিতি রয়েছে সেগুলোকে নামী অঞ্চল বলা হয়। মহাদেশ ও মহাদেশের অংশবিশেষ নামী অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ, যেমন এশিয়া, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরেশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি এলাকাও এই নামী অঞ্চলের অন্তর্ভুক্ত। যেমন এখানে আমরা একটা মানচিত্র দিয়েছি, এই এশিয়াটা একটা নামী অঞ্চল, ইউরোপটা একটা নামী অঞ্চল, আফ্রিকা একটা নামী অঞ্চল, ওশেনিয়া একটা নামী অঞ্চল, দক্ষিণ আমেরিকায় ও মহাদেশগুলো নামী অঞ্চল। আবার এশিয়ার যে মধ্যপ্রাচ্যটা আছে সেটাও একটা নামী অঞ্চল। তারপরে দক্ষিণ পূর্ব এশিয়াকে যদি আমরা বলি, এটাও একটা নামী অঞ্চল। নামী অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়, একটা দেশের যখন সুনির্দিষ্ট সীমানা থাকে এমন নয়, বরং এসব অঞ্চলে একক নিয়ন্ত্রণ কেন্দ্রও থাকে না। যেমন এশিয়া, ইউরোপ, আফ্রিকার কোনো রাজধানী নাই, তাই বলা যায় নামী অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়। তো যাই হোক, আমরা যে রাজনৈতিক অঞ্চল পরিস্থিতি পড়ছিলাম রাজনৈতিক অঞ্চলের, সেটা আজকে শেষ করলাম। 7টা অঞ্চলে বিভক্ত করেছিলাম, আজকে আমি আলোচনা করলাম স্বশাসিত কমনওয়েলথ, তারপরে যেটা পেলাম উপনিবেশ, কলোনি এবং নামী অঞ্চল, এই 3টা বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। এবং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্নে আসে, যেহেতু এটা সাধারণত এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই জন্য আমি একটু সংক্ষিপ্ত ভাবে এটা আলোচনা করলাম। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি।